আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে আমাদের নিজেদের মন থেকে আসে না। আমরা বাঁচি অন্যের চোখে ভালো থাকার জন্য। কি বললে লোকে খারাপ ভাববে, কি বললে, কি করলে সম্পর্ক ভেঙে যাবে, কি করলে আমি স্বার্থপর বলে চিহ্নিত হব না, এই ভয়গুলোই ধীরে ধীরে আমাদের জীবনের স্টিয়ারিং নিজের হাতে না রেখে অন্য মানুষের হাতে তুলে দেয়। এই বইটি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সান্ত্বনা না দিয়ে একটা কঠিন কিন্তু মুক্তির কথা বলে। আপনি চাইলেই স্বাধীন হতে পারেন, কিন্তু সেই স্বাধীনতারও একটা মূল্য রয়েছে। আপনাকে হয়তো কেউ কেউ অপছন্দ করবে। এটা মোটিভেশনের কথা না, এটা সবাই আমাকে ভালোবাসুক এই মিথ ভাঙার গল্প। ইচিরো কিশিমি অ্যালফ্রেড অ্যাডলারের দর্শন অনুসরণ করে দেখান যে যতক্ষণ আপনি অন্যের অ্যাপ্রুভালকে নিজের জীবনের মাপকাঠি বানাবেন, ঠিক ততক্ষণ আপনি আসলে স্বাধীন নন। আর যখন আপনি নিজের মতো করে বাঁচার সাহস করবেন, তখনই কেউ কেউ মুখ ফিরিয়ে নেবে। এটাই স্বাভাবিক। দ্য কারেজ টু বি ডিসলাইকড আমাদের শেখায় স্বাধীনতা মানে একা হয়ে যাওয়া নয়। স্বাধীনতা মানে নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সাহস। এবং হ্যাঁ, সেই সাহস সবার পছন্দ নাও হতে পারে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা কোনো সাধারণ সেলফ হেল্প বই না, যেখানে 5টা টিপস, 7টা অভ্যাস আর শেষে সব ঠিক হয়ে যাবে বলা হয়। দ্য কারেজ টু বি ডিসলাইকড, যার লেখক হলেন ইচিরো কিশিমি। এই বইয়ের সবচেয়ে আলাদা দিক হলো এটা কোনো লেকচার না, এসে না, মোটিভেশনাল স্পিচও না। এই বইটা লেখা হয়েছে একটা কথোপকথন অর্থাৎ ডায়লগের মাধ্যমে। একদিকে আছেন একজন তরুণ বা ইয়ুথ, যে বিভ্রান্ত, রাগান্বিত এবং প্রশ্নে ভরা। তার মনে রয়েছে ক্ষোভ জীবনের প্রতি, সমাজের প্রতি এবং মানুষের প্রতি। সে বিশ্বাস করে যে আমার জীবন এমন হওয়ার কারণ আমার অতীত এমন ছিল, আমার কষ্টের জন্য পরিস্থিতিই দায়ী। অন্যদিকে রয়েছে একজন দার্শনিক বা ফিলসফার, যিনি শান্ত, ধীর, কিন্তু কথায় কোনো আপোষ করেন না। তিনি সেই তরুণকে কোনো সান্ত্বনা দেন না, বরং তার বিশ্বাসগুলোকে প্রশ্ন করেন। একটার পর একটা কঠিন সত্যকে তার সামনে এনে দাঁড় করিয়ে দেন। এই দুজনের কথোপকথনের ভেতর দিয়েই আমরা ধীরে ধীরে পরিচিত হব একটি শক্তিশালী দর্শনের সঙ্গে, যেটা হলো অ্যালফ্রেড অ্যাডলারের মনোবিজ্ঞান, যাকে বলা হয় অ্যাডলেরিয়ান সাইকোলজি। এই দর্শন একদম স্পষ্টভাবে উল্লেখ করে যে মানুষ তার অতীতের মধ্যে বন্দী না। মানুষ ট্রমা, পরিস্থিতি বা অন্য আচরণের দ্বারাও নিয়ন্ত্রিত নয়। মানুষ প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজের জীবন নিজেই বেছে নেয়। এই কথা শুনতে খুব সহজ, কিন্তু মেনে নেওয়া খুবই কঠিন, কারণ এতে দায় অন্যের ঘাড়ে না রেখে নিজের ঘাড়ে তুলে নিতে হয়। এই বইয়ের পুরো কাঠামোটা তাই এমনভাবে সাজানো যেন পাঠক নিজেই সেই তরুণ আর দার্শনিকের প্রশ্নগুলো সরাসরি তার নিজের বিশ্বাসের ওপর এসে আঘাত করতে পারে। এই বইয়ের মূল শক্তি কোনো কোড না, এর শক্তি একটা ভাবনার ধাক্কায়। আমরা সাধারণত বিশ্বাস করি যে আমরা আজ যেমন, তার পেছনে রয়েছে আমাদের অতীতের ক্ষত, শৈশবের অবহেলা, ভয়, দমন করার কষ্ট। এই ব্যাখ্যাটা আমাদের কষ্ট বোঝাতে সাহায্য করে, কিন্তু ধীরে ধীরে এটা আমাদের এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যেখানে আমরা বলি, আমার আর কিছুই করার নেই, আমি এমনই হয়ে গেছি। ঠিক এখানেই অ্যালফ্রেড অ্যাডলার এসে একদম উল্টো প্রশ্ন ছুড়ে দেন। অ্যাডলার বলেন, অতীত ব্যাখ্যা হতে পারে, কিন্তু অতীত কখনো কোনো কারণ হতে পারে না। তিনি আরও বলেন, মানুষ এমন হয় না কারণ তার সঙ্গে এটা হয়েছে, মানুষ এমন হয় কারণ সে এমন থাকতে চায়। এই কথাটা খুব কঠিন, কারণ এত কষ্টের জন্য কাউকে দোষ দেওয়া যায় না।
চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি বিষয়টাকে। কেউ সব সময় রাগ করে। অ্যাডলার বলেন, রাগ তার সমস্যা না, রাগ তার উপায়। রাগ করলে সে অন্যকে চুপ করাতে পারে। আবার কেউ নিজেকে দুর্বল ভাবে। অ্যাডলার বলেন, দুর্বলতা তার পরিচয় না, দুর্বলতা তার রক্ষা কবচ, দায়িত্ব এড়ানোর। তেমনি কেউ সম্পর্ক এড়িয়ে চলে, কারণ সে একা থাকতে চায় তা না, বরং আঘাত পাওয়ার ঝুঁকি নিতে চায় না সে। এখানেই মানুষ থেমে যায়, কারণ এই দর্শন বলছে আপনি আপনার জীবনের দর্শক না, বরং আপনি আপনার জীবনের লেখক। এই কঠিন দর্শনটাই ইচিরো কিশিমি নামিয়ে এনেছেন মানুষের দৈনন্দিন জীবনে। তিনি জানতেন এটা সরাসরি বললে মানুষ শুনবে না, তাই তিনি এটাকে ঢুকিয়েছেন একটা বাস্তব, আবেগে ভরা কথোপকথনের অভ্যন্তরে। এই বইটা পড়তে গিয়ে মনে হয় না আমি একটা বই পড়ছি, মনে হয় আমি একটা তর্কের মধ্যে বসে আছি। সেই তরুণ সেই সব প্রশ্ন করে যেগুলো আমরা রাতে একা হলে করে থাকি। আমি কেন সুখী নই? এই সমাজে ভালো মানুষ হয়ে টিকে থাকা যায় কি? সব দোষ কি সত্যিই আমার? এই ইয়ুথ খুব গুরুত্বপূর্ণ, কারণ সে ভদ্র না, সে সন্দেহ করে না, সে রেগে যায়, সে প্রতিবাদ করে। ফিলোসফার তাকে উত্তর দেন, কিন্তু তিনি সব ঠিক হয়ে যাবে বলেন না। তিনি প্রশ্নটাকে উল্টিয়ে দেন, তুমি কি সত্যিই বদলাতে চাও, নাকি বদলানোর ভয়টাকে ঢাকতে চাও? কোনটা? তরুণ প্রতিবাদ করে। এখানেই বইটা আরও জীবন্ত হয়ে ওঠে। ইয়ুথ বলে, আপনি বাস্তব বোঝেন না, আপনি মানুষের কষ্টকে জানেন না। এই প্রতিবাদটাই আসলে পাঠকের প্রতিবাদ। ফিলোসফার ভেঙে দেন তার এই প্রচলিত ধারণাটিকে। ভালো মানুষ মানে সবাইকে খুশি করা নয়, সুখ মানে অন্যের অ্যাপ্রুভাল নেওয়া নয়, স্বাধীনতা মানেও নিঃসঙ্গতা নয়। একটার পর একটা বিশ্বাস যেগুলো আমরা ভদ্র সমাজের নিয়ম বলে মেনে এসেছি, সেগুলো এখানে এসে ভেঙে পড়ে। এই কাঠামোটা এত শক্তিশালী তার কারণ পাঠক এখানে শেখে না, পাঠক নিজেকে চিনতে শেখে এখানে। ইয়ুথের প্রশ্নে পাঠক বলে, এই প্রশ্নটা তো আমারও। আর ফিলোসফারের উত্তরে হালকা ভয় লাগে, কারণ দায়টা আর বাইরের কারো থাকে না। এই বই তাই শুধু পড়ার নয়, এটা নিজের সঙ্গে মুখোমুখি বসার অভিজ্ঞতা সৃষ্টি করে। আর সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় একটা সাহস, অপছন্দ হওয়ার সাহস এবং নিজে হয়ে থাকার সাহস। দ্য কারেজ টু বি ডিসলাইক এর সবচেয়ে অস্বস্তিকর কিন্তু শক্তিশালী বক্তব্যগুলির একটি সামনে আসে এখানে। ইয়ুথের দাবি হচ্ছে তার বর্তমান জীবন যেমন, তার জন্য তার অতীত দায়ী। শৈশবের কিছু অভিজ্ঞতা, ব্যর্থতা, অবহেলা সব কিছু মিলিয়েই সে আজ এমন হয়ে উঠেছে। এই বক্তব্য শুনতে খুবই যুক্তিসঙ্গত, কারণ এতে কষ্টের একটা ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু দার্শনিক এখানে একদম অন্য জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলেন। ফিলোসফার বলেন, অতীত মানুষের জীবনকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু বর্তমান আচরণের কারণ হতে পারে না। এই পার্থক্যটা বইয়ের ভেতরে খুব ধীরে, খুব কঠোরভাবে বলা হয়। অ্যাডলারের মতে মানুষ বর্তমান সময়ে যে আচরণগুলো ধরে রাখে সেগুলো কেবল অভ্যাসের কারণে নয়, বরং সেই আচরণগুলো এখনও কোনো না কোনোভাবে উপকারে আসছে। বইয়ে বারবার ইঙ্গিত করা হয় যে কেউ নিজেকে দুর্বল ভাবতে অভ্যস্ত, কারণ দুর্বল থাকলে প্রত্যাশা কম থাকে, ব্যর্থ হলেও কাউকে জবাবদিহি করতে হয় না। আর কেউ রাগ দেখায়, কারণ রাগ দেখালে অন্যরা চুপ করে যায়, আলোচনার দায় নিতে হয় না। কেউ সম্পর্ক এড়িয়ে চলে যায়, কারণ সম্পর্ক মানেই ঝুঁকি, আর ঝুঁকি মানে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা। এই জায়গায় এসে দার্শনিক একটা কঠিন সত্য তুলে ধরেন, মানুষ বদলায় না, কারণ বদলানোটা নিরাপদ না, আর নিরাপত্তার এই চুক্তি মানুষ নিজের সঙ্গে করে নেয়। এই বক্তব্য নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই বইটা এখানে এক ধরনের মুক্তির দরজা খুলে দেয়। কারণ যদি অতীতই সব নিয়ন্ত্রণ করত, তাহলে বর্তমানের কোনো অর্থ থাকতো না, কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো না। অ্যাডলারের এই দৃষ্টিভঙ্গি তাই বলে, মানুষ ভিকটিম হয়ে থাকে না, মানুষ নিজেকে ভিকটিম হিসেবে রাখে।
অ্যালফ্রেড অ্যাডলারের বক্তব্য খুব স্পষ্ট। মানুষের প্রায় সব মানসিক সমস্যা কোনো না কোনোভাবে রিলেশনশিপের ভেতর দিয়েই জন্ম নেয়। ইউথের সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে ওঠে। তার যুক্তি, যদি একা থাকলে শান্তি পাওয়া যায় তাহলে সমস্যা কি মানুষের কারণেই না? ফিলসফার এই আপত্তি অস্বীকার করেন না, বরং সেটাকে আরও পরিষ্কার করে তোলেন। তিনি বলেন, অনেক কষ্ট একা থাকলে আদৌ থাকতো না। কষ্ট তৈরি হয় তখনই যখন অন্য মানুষের সঙ্গে তুলনা, প্রত্যাশা আর ক্ষমতার সম্পর্ক সৃষ্টি হয়। বইয়ে 4টি জায়গায় বিশেষভাবে এটা চিহ্নিত করা হয়েছে। সম্মান অর্থাৎ রেসপেক্ট, কে সম্মান দিচ্ছে, কে নিচু চোখে দেখছে, এই প্রশ্ন থেকেই অনেক অস্বস্তি জন্ম নেয়। স্বীকৃতি বা রেকগনিশন, কাজ দেখা যাচ্ছে কিনা, চেষ্টা মূল্য পাচ্ছে কিনা, এই না পাওয়াটাই ধীরে ধীরে ক্ষোভের রূপ নেয়। তারপরে আসে তুলনা বা কম্প্যারিজন, কে এগিয়ে গেল, কে পিছিয়ে রইল, এই তুলনায় আত্মমূল্যবোধকে নড়বড়ে করে দেয়। এবং সর্বশেষ হলো ক্ষমতা বা পাওয়ার, কে সিদ্ধান্ত নিচ্ছে, কে কার ওপর প্রভাব রাখছে, এই ক্ষমতার ভারসাম্য নষ্ট হলেই সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। বইয়ের উদাহরণগুলো খুবই সাধারণ, কিন্তু সেগুলোর প্রভাব গভীর। একজন মানুষ নিজের কাজে সন্তুষ্ট থাকতে পারে, কিন্তু অন্য কাউকে এগিয়ে যেতে দেখলেই সেই শান্তি ভেঙে পড়ে। কাজটা হয়তো বদলায় না, সমস্যা তৈরি হয় তুলনার সম্পর্কটায়। আরেকটা জায়গায় দেখা যায় যে কেউ নিজের কাজ নিয়ে নয়, বরং অন্যের স্বীকৃতি না পাওয়ার কারণে কষ্ট পাচ্ছে। ফিলোসফার স্পষ্ট করে বলেন যে এখানে সমস্যাটা কাজের নয়, সমস্যাটা নিজের মূল্য অন্যের চোখে মাপার অভ্যাসে। এই অংশে এসে বইটা একটা মৌলিক সিদ্ধান্তে পৌঁছায়, যতক্ষণ সেলফ ভ্যালু অন্যের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, ততক্ষণ স্বাধীনতাও অসম্ভব। কারণ তখন জীবনটা আর নিজের জন্য পরিচালিত হয় না, এটা হয়ে ওঠে এক ধরনের পারফরমেন্স, যেখানে প্রত্যেকটা কাজের পেছনে থাকে দেখানো, প্রমাণ করা, টিকে থাকার একটা চাপ। এই উপলব্ধিটাই ধীরে ধীরে বইয়ের মূল সুর তৈরি করে। মানুষের অনেক ব্যক্তিগত কষ্ট আসলে সামাজিক সম্পর্কের ভেতর দিয়ে তৈরি হওয়ার সত্য আর প্রত্যাশার ফল, এবং সেখান থেকেই বইটা পরের প্রশ্নে এগোয়, এই সম্পর্কগুলোর ভেতর থেকেও কিভাবে স্বাধীন থাকা যায়। সেই উত্তর সহজ না, কারণ তার জন্য দরকার একটাই জিনিস, কারো চোখে অপছন্দের কারণ হওয়ার সাহস। দ্য কারেজ টু বি ডিসলাইক, এই বইটার ধারণাটা আসে খুব একটা নির্দিষ্ট জায়গায়, যখন ইউথ অভিযোগ করে যে মানুষকে খুশি করতে করতে সে ক্লান্ত, তবু কেউই সন্তুষ্ট নয়। এখানেই ফিলোসফার বলেন যে সমস্যাটা চেষ্টা কম করার নয়, সমস্যাটা ভুল কাজ নিজের কাঁধে তুলে নেওয়ার। অ্যাডলারিয়ান দর্শন অনুযায়ী প্রত্যেক সম্পর্কের ভেতরে আলাদা আলাদা টাস্ক থাকে, যেমন সিদ্ধান্ত নেওয়া কার কাজ, ফলাফল মেনে নেওয়া কার কাজ, অনুভব করা কার কাজ। এই প্রশ্নগুলো না বুঝলেই সম্পর্ক আরও জটিল হয়ে যায়। বইয়ের উদাহরণে দেখা যায় যে একজন মানুষ নিজের মত অনুযায়ী কাজ করতে চায় না, কারণ সে ভাবছে এতে অন্য কেউ কষ্ট পেতে পারে। ফিলোসফার প্রশ্ন সেখানেই তোলেন, কষ্ট পাওয়া কি তার সিদ্ধান্তের ফল, নাকি অন্যের ব্যাখ্যার ফল? এই জায়গায় অ্যাডলার বলেন, নিজের কাজ হলো নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করা, অন্য কেউ সেটা কিভাবে নেবে সেটা সেই ব্যক্তির কাজ। এই ধারণাটা দায়িত্ব এড়ানো না, বরং দায়িত্ব সঠিক জায়গায় স্থাপিত করা। বইটা দেখায় যে যখন কেউ নিজের কাজ করে কিন্তু অন্যের প্রতিক্রিয়ার দায় নেয় না, তখন সম্পর্ক হালকা হয়, কারণ তখন আর প্রমাণ করার চেষ্টা থাকে না, শুধু উপস্থিত থাকার জায়গা থাকে। দ্য কারেজ টু বি ডিসলাইক এই অধ্যায়ে বইটার আগের থেকে সব ধারণাকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। ইউথের ভয় খুব স্পষ্ট, যদি নিজের মতো থাকা মানে একা হয়ে যাওয়া হয়। ফিলোসফার এখানে কোনো আশ্বাস দেন না তাকে। তিনি বলেন, হ্যাঁ, কিছু মানুষ দূরে চলে যাবে, কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হলো নিজের জীবন কার জন্য চালানো হচ্ছে। বইয়ের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে আসে, মানুষ যখন ভালো হতে চায়
মানে সে আসলে অনেক সময় পছন্দনীয় হতে চায়, আর পছন্দনীয় থাকার চেষ্টা মানেই নিজেকে সামান্য সামান্য করে বাদ দেওয়া। অ্যাডলারের মতে অপছন্দ হওয়া কোনো ভার্ডিক্ট না, এটা কেবল ইঙ্গিত করে যে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। বইয়ে বলা হয় যে যে মানুষ কখনো অপছন্দিত হয়নি সে আসলে নিজের কোনো অবস্থানই নেয়নি। এই অধ্যায়টা পাঠককে সাহসী হতে বলে না, বরং খুব শান্তভাবে বলে যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করলে কেউই ঠিকভাবে পাশে থাকে না, কিন্তু নিজের পাশে দাঁড়ালে কিছু মানুষ হারালেও নিজেকে আর হারাতে হয় না। এখানেই বইটার আসল অবস্থান। স্বাধীনতা মানে নিখুঁত জীবন নয়, স্বাধীনতা মানে নিজের জীবনের দায় নিজের হাতে রাখা, আর সেই দায় নেওয়ার পথেই থাকে অপছন্দিত হওয়ার সম্ভাবনা। বইটা সেটাকেই ভয় না পেতে শেখায়। এখন আমরা জানব বিলঙ্গিং আসে কোথা থেকে। দ্য কারেজ টু বি ডিসলাইক এর শেষের দিকে এই অংশটা খুবই নীরবে কিন্তু গভীরভাবে কিছু কথা বলে যায় মানুষের সবচেয়ে পুরনো চাহিদা নিয়ে, সেটা হলো বিলঙ্গিং, অর্থাৎ কোথাও না কোথাও অন্তর্ভুক্ত থাকার একটা অনুভূতি। আলফ্রেড অ্যাডলারের মতে মানুষ আসলে ক্ষমতা চায় না, শ্রেষ্ঠত্বও চায় না, মানুষ চায় নিজেকে এই পৃথিবীতে প্রাসঙ্গিক মনে করতে। ইয়ুথ এখানে মনে করে সম্মান পেলে, স্বীকৃতি পেলে, অন্যদের থেকে এগিয়ে থাকলে তবেই মানুষ নিজের জায়গা পায়। ফিলোসফার ধীরে ধীরে এই ধারণাটিকেই ভেঙে দেন। তিনি বলেন প্রতিযোগিতা মানুষকে স্থায়ী বিলঙ্গিং দেয় না, কারণ প্রতিযোগিতায় সবসময় কেউ এগিয়ে থাকে বা কেউ পিছিয়ে পড়ে। আজ যে এগিয়ে কাল সেই পিছিয়ে যেতে পারে। সুপিরিয়রিটি ও কোনো স্থিরতা দেয় না, কারণ নিজেকে বড় মনে করতে হলে কাউকে না কাউকে ছোট মনে করতে হয়। এই তুলনা ভিত্তিক সম্পর্ক কখনো শান্ত হতে পারে না। অ্যাডলার এখানে একদম ভিন্ন পথ দেখান। বিলঙ্গিং আসে কন্ট্রিবিউশন থেকে। এর মানে কি? বইয়ের ভাষায় যখন একজন মানুষ অনুভব করে যে তার উপস্থিতি কারো কাজে আসছে, তার কাজ কোনো না কোনোভাবে অন্যের উপকার করছে, তখন সে নিজের অস্তিত্ব নিয়ে আর দোলাচলে থাকে না। এই কন্ট্রিবিউশন বড় কিছু হওয়া জরুরি নয়, এটা হতে পারে দায়িত্ব নিয়ে কাজ করা, কারো পাশে থাকা, নিজের ভূমিকা সৎভাবে পালন করা। এই জায়গায় এসে বইটা খুব স্পষ্ট করে দেয় যে নিজেকে দরকারি মনে করার অনুভূতি মানুষকে ভেতর থেকে স্থির করে রাখে। এখানে অ্যাপ্রুভাল লাগে না, কারণ প্রয়োজনীয় হওয়া মানে আর প্রশংসিত হওয়া এক জিনিস নয়। এই অধ্যায়টা তাই পাঠককে শেখায় বিলঙ্গিং খুঁজতে হয় না, বিলঙ্গিং তৈরি হয় নিজের কাজের ভেতর দিয়ে। এই বইয়ের শেষ কথা কোনো সুখের প্রতিশ্রুতি দেয় না। এটা বলে না সব ঠিক হয়ে যাবে, সব সহজ হবে। দ্য কারেজ টু বি ডিসলাইক বরং একটাই জিনিস সামনে তুলে রাখে, সেটা হলো দায়িত্ব। নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের জীবনের দিক নির্দেশের দায়িত্ব। এই বইয়ের ভাষায় স্বাধীনতা মানে আরাম না, স্বাধীনতা মানে অন্যের অ্যাপ্রুভালের ওপর নিজের অস্তিত্ব ঝুলিয়ে না রাখা। এর মানে এই না যে মানুষ সম্পর্ক ছেঁটে ফেলে, এর মানে এই না যে সমাজকে অস্বীকার করা। এর মানে শুধু এইটুকুই যে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা। এই বইটা শেষ হয় এমন এক জায়গায় এসে যেখানে পাঠক বুঝতে পারে স্বাধীনতা মানে নিখুঁত জীবন না, স্বাধীনতা মানে ভুল করার অধিকার, স্বাধীনতা মানে অপছন্দ হওয়ার ঝুঁকি নেওয়া। আর সেই ঝুঁকিটাই এই বইয়ের মতে মানুষকে প্রাপ্তবয়স্ক করে তোলে। দ্য কারেজ টু বি ডিসলাইক কোনো আশ্বাস দেয় না, কিন্তু একটা জিনিস দেয়, আর সেটা হলো নিজের মতো দাঁড়ানোর মানসিক শক্তি। আর সেটাই হয়তো সবচেয়ে বাস্তব মুক্তি। এই অংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন ভিক্টর ফ্রাঙ্কেল। তিনি কে? ভিক্টর ফ্রাঙ্কেল ছিলেন একজন অস্ট্রিয়ান মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং দার্শনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন এবং সেখানে নিজের পরিবার সহ প্রায় সব কিছু হারিয়ে ফেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চরম অমানবিক পরিস্থিতির মাঝেও তিনি একটা মৌলিক ধারণা দাঁড় করিয়েছিলেন। মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু নিজের অবস্থান ও প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।
এই অভিজ্ঞতা থেকেই তিনি পরবর্তীতে গড়ে তোলেন লোগোথেরাপি নামের একটা মনোবৈজ্ঞানিক দর্শন, যেখানে বলা হয় মানুষ বাঁচে অর্থ খুঁজে পাওয়ার মাধ্যমে, আর সেই অর্থ পরিস্থিতি নয়, মানুষ নিজেই তৈরি করে। এই কারণেই ভিক্টর ফ্র্যাঙ্কেলের জীবন দ্য কারেজ টু বি ডিসলাইক বইয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। অতীত বা পরিস্থিতিকে নিয়তি হিসেবে না মানা, নিজের সিদ্ধান্তের দায় নিজে নেওয়া, কষ্টকেও ভবিষ্যতের কন্ট্রিবিউশনের রূপ দেওয়া। ফ্র্যাঙ্কেল কোনো সেলফ হেল্প লেখক ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি চরম বাস্তবতার ভেতর থেকেও স্বাধীনতার দর্শন তুলে ধরেছিলেন। এই জন্যই তার জীবনকে এই বইয়ের ভাবনায় একটা জীবন্ত বাস্তব উদাহরণ হিসেবে ধরা হয়। এই বই কোনো অনুপ্রেরণামূলক কথা দিয়ে শেষ হয় না, এটা একটা নীরব সিদ্ধান্তের জায়গায় এনে দাঁড় করায়। আজ তাই আপনাদের সামনে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা যাক। আজ এমন একটা সিদ্ধান্ত নেওয়া হোক যেটা নিজের কাছে সঠিক বলে মনে হয়, কিন্তু আমরা জানি সবাই সেটাকে পছন্দ নাও করতে পারে। এটা বড় কিছু হওয়া জরুরিও না, এটা হতে পারে কোনো সীমা টানা, না বলা, নিজের মতটা স্পষ্ট করা, অথবা শুধু নিজের মতো করে থাকা। কারণ এই বই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই। তাহলে এই ছিল আজকের আমাদের বইয়ের সারাংশ। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।